কিছুদিন আগেই শুরু করেছিলাম ঘোষ ডিটেকটিভ নামের একটা অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল এক মহিলা কিছু বাচ্চাকে 3টে বক্সের মধ্যে আটকে রেখেছে। তবে ওই বাচ্চাগুলি তীব্র আর্তনাদে তার কান ফেটে যাচ্ছিল, তাই সে রাগে ওই বাচ্চাগুলিকে মারার জন্য বক্সের দিকে এগিয়ে যায়। তারপর কি হলো সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। সিন এখান থেকে ডায়েলের কাছে শিফট হয়। ডায়েল এইসবের জন্য চানমিকে সন্দেহ করতে থাকে। হান জিজ্ঞাসা করে, এতজন থাকতে তোমার চানমির ওপরেই কেন সন্দেহ হলো? তখন ডায়াল বলে, পুরো ঘর পরিষ্কার থাকলেও চানমির জামা কাপড়ে কুকুরের লোম লেগেছিল, আর বুড়ি যদি বেশ কিছুদিন ধরে নিখোঁজ হয়ে থাকে তাহলে তার শরীরে কুকুরের লোম এলো কোথা থেকে? হান জিজ্ঞাসা করে তার এইসব করার কারণ কি হতে পারে। ডায়াল বলে, হতে পারে সে একসঙ্গে 3টে বাচ্চাকে কিডন্যাপ করেছে যাতে ব্যাপারটা একটা বড় হেডলাইন হয়, বা হয়তো স্কুলের ডাইরেক্টর কিংবা ছাত্রছাত্রীর বাবা মার সঙ্গে তার কোন রকমের পুরানো শত্রুতা রয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে সে চাইছিল এই ব্যাপারটা কেউ নোটিস করুক, হয়তোবা এটা একটা শিশু নির্যাতনের কেসও হতে পারে। এই সময় সেখানে জিওন আসে। সে আসলে ডায়ালের দেওয়া অ্যাড দেখে পার্ট টাইম জবের জন্য ওখানে এসেছে। জিওন ডায়ালকে তার রিজুমে দেয় এবং বলে, কয়েক বছর ধরে আমি এখানে বিভিন্ন রকমের কাজ করছি, তাই লোকাল রাস্তাগুলো খুব ভালোভাবেই চিনি। এছাড়াও আমি ক্যারাটে জানি। সবকিছু শোনার পর ডায়াল বলে, তুমি আমাকে ডান্স ক্লাস এবং স্কুলের বাইরে দেখেছিলে, আসলে আমি কোনো পার্ট টাইম জবের অ্যাড দেইনি, তাহলে তুমি এখানে কেন এসেছো? জিওনের পর ডায়ালকে তার বোন আয়রাং এর পুরো ব্যাপারটা জানায়। পরের দিন ডায়াল ও জিওন একটা মিউজিয়ামে আসে। জিওন ও ডায়াল মিউজিয়ামের ভেতরে গিয়ে ঝামেলা শুরু করে। জিওন রিসেপশনে গিয়ে বলে, এই ড্রাইভার 20 আগস্ট এখানে আমার ভাগনাকে মেরেছিল, আপনি কি আমাকে ভিডিও ফুটেজটা দেখাতে পারবেন? তবে রিসেপশনিস্ট জানায়, পুলিশ কমপ্লেন ছাড়া আমরা এগুলো করতে পারবো না। কিন্তু তা সত্ত্বেও জিওন তাদের কোনো কথা না শুনে ডায়ালের সঙ্গে আরো ঝামেলা শুরু করে। তখন কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাদেরকে ফুটেজটা দেখাতে রাজি হয়। সিসিটিভিতে দেখা যায় চানমি একটা বাচ্চাকে বকছে এবং তার লিপসিং পরে জিওন বলে, চানমি বলছে, কেন আমার মাথা খাচ্ছ? এরপর তারা মিউজিয়াম থেকে বেরিয়ে আসলে ডায়াল জিওনকে তার বাড়ি যেতে বলে এবং নিজে ওই স্কুলে চলে আসে। সে স্কুলের পাঁচিল টপকে বুড়ির থাকার জায়গাতে চলে আসে। সেখানেই সে একটা গোপন রাস্তা খুঁজে পায়, আর ওই রাস্তার পেছনেই ছিল বিশাল আকৃতির এক গুহা, যেখানে বুড়ি ছিল। অর্থাৎ সে নিখোঁজ হয়নি, তাকে লুকিয়ে রাখা হয়েছে। সিন চানমির কাছে শিফট হয়। সে বলে, আমি বাচ্চাদের মারতে চাই না। তখনই তার প্রতিবিম্ব তাকে বলে, প্রতি রাতে কি তুই তাদেরকে মারার কথা ভাবিস না? চানমি বলে, ওদেরকে তুমিই এখানে ধরে এনেছো, তাই তুমিই ওদেরকে ছেড়ে দাও। এরপর চানমি কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যা শুনে তার মাথা ব্যথা শুরু হয়। তাকে দেখে মনে হচ্ছিল যেন কেউ তার উপর ভর করেছে। ডায়াল ওই গুহার আর একটু ভেতরে গেলে সেখানে একটা বক্সের মধ্য থেকে গারাম ও হিউনকে খুঁজে পায়। ডায়াল তৎক্ষণাৎ তাদেরকে বাইরে আনে এবং তাদেরকে বলে, তোমরা দুজন এখান থেকে দৌড়ে পালিয়ে যাও, আর রাস্তায় বড় কাউকে দেখতে পেলে তাদের ফোন নিয়ে নিজেদের মা বাবাকে ফোন করবে এবং তাদেরকে বলবে ইনহুল এখনো স্কুলে রয়েছে, তারা যেন এই খবরটা পুলিশকে দিয়ে দেয়। তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে ডায়াল আবারও ওই গুহার মধ্যে যায়। এরপর সে বাথটবের মধ্যে ইনহুলকে দেখতে পায়। তখনই পেছন থেকে বুড়ি এসে চেঁচাতে শুরু করে। আমরা দেখতে পাই বুড়ির চোখ দুটো একদম লাল হয়ে আছে। সে ডায়ালের ওপর আক্রমণ করে। ডায়াল আর কোনো উপায় না পেয়ে তাকে কামড়ে ধরে, ফলে বুড়ি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেখানে লামনি আসে। সে পেছন থেকে একটা হাতুড়ি দিয়ে ডায়ালের মাথায় আঘাত করে। ডায়াল পেছনে ফিরলে লাল ড্রেস পরা এক মহিলাকে দেখতে পায়, যার সাথে বুড়িও দাঁড়িয়েছিল। এরপর ডায়াল সেখানেই অজ্ঞান হয়ে যায়। লাবনি ডায়ালকে টানতে টানতে একটা ফাঁকা জায়গাতে নিয়ে আসে এবং গর্ত খুলে তাকে পুঁতে দেয়। তবে ঠিক এই সময় সেখানে প্রবল বৃষ্টি শুরু হয়, যার ফলে কবরের সম্পূর্ণ মাটি ধুয়ে যায় এবং ডায়ালের একটা হাত মাটির উপরে চলে আসে। ডায়াল কোনো মতে ওই কবর থেকে উঠে আসে, তবে তখনই সে দেখে মাটির ভেতর থেকে একটা হাত বাইরে বেরিয়ে আছে। অর্থাৎ ডায়াল অনেক আগেই মারা গেছে, আর বর্তমানে শুধু তার আত্মাটাই বাইরে বেরিয়ে এসেছে। এরপর সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে বুঝতে পারে সে কাউকে ছুঁতে পারছে না। সিন এখান থেকে বর্তমানে ফিরে আসে। ডায়াল জিওনকে জিজ্ঞাসা করে, তুমি কখন থেকে বুঝতে পেরেছো যে আমি আর বেঁচে নেই? জিওন বলে, যখন তুমি প্রথমবার আমার বাড়িতে এসেছিলে, কারণ আমি তোমাকে মাটিতে ফেলে দেওয়ার পর তুমি যখন নিচে বসেছিলে ঠিক তখনই একটা বাস্কেটবল তোমার দিকে গড়িয়ে আসছিল। তবে অদ্ভুতভাবেই বলটা তোমার শরীরে আটকে যাওয়ার বদলে শরীর ভেদ করে বাইরে চলে যায়, আর তখনই আমি বুঝতে পারি তুমি একজন আত্মা। ডায়াল বলে, তুমি এই ব্যাপারটা এত তাড়াতাড়ি বুঝলে কিভাবে? তুমি কি আগেও কোনো আত্মাকে দেখেছো? জিওন বলে, না, আমি শুধু তোমাকেই দেখতে পাই। এরপর ডায়াল জিওনের শরীরে স্পর্শ করে বলে, আমি শুধুমাত্র তোমাকেই কেন স্পর্শ করতে পারি? ঠিক এই সময় ওই ম্যানেজারের জ্ঞান ফিরে আসে, আর আমরা ম্যানেজারের পাশে সেই লাল জামা পরা মেয়েটাকেও দেখতে পাই। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়াল ও জিওনকে দেখছিল। ম্যানেজার জিওনকে দেখে কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে জিওনকে রক্তাক্ত আয়রাং হিসাবে কল্পনা করছিল এবং দেখতে দেখতেই তার চোখ অস্বাভাবিকভাবে লাল হয়ে যায়। ম্যানেজার বলে, আয়রাং, একবার ভেবে দেখো তোমাদের মতো মেয়েকে কে কাজ দেয়?
কিন্তু আমি তোমাকে কাজ দিয়েছি। এসব শুনে জিওন জিজ্ঞাসা করে, তুমি আয়রাংয়ের সঙ্গে কি করেছো? ডায়াল জিওনকে আটকে নিয়ে বলে, ম্যানেজারের এখন মাথার ঠিক নেই, সে তোমাকেই আয়রাং ভাবছে, তাই এখন কোনোভাবেই ওর কাছে যাওয়াটা ঠিক হবে না। ও তোমার উপর আক্রমণ করতে পারে বা হয়তো ঝাঁপ দিয়ে আত্মহত্যাও করতে পারে। আমাকে মারার পর লাবণীও এরকমটাই করেছিল। এই সময় ম্যানেজার সেই লাল ড্রেস পরা মেয়েটিকে দেখতে পায় এবং তাকে দেখে ম্যানেজার বেশ ভয় পেয়ে যায়। ম্যানেজার বলে, এই সেই মেয়ে যার জন্য আয়রাং সুসাইড করেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আয়রাং সেদিন ছুরিটা হাতে নেওয়ার পর তার হাতটা কাঁপছিল। তখনই ওই মহিলা তার হাতে ধরে ছুরিটা গলার কাছে তুলে দিয়ে বলে, ভয় পেও না, বেশি সময় লাগবে না। তবে জিওন ও ডায়াল পেছন ফিরলে কোনো মেয়েকে দেখতে পায় না। জিওন বলে, তুমি যে লাল ড্রেস পরা মেয়েটার কথা বলছো সে কোথায়? আমি তাকে কোথায় পাবো? ম্যানেজার বলে, তুমিও ওই মহিলাকে দেখতে পাও, তাহলে তুমিও মরবে। এটা বলেই সে সেখান থেকে ঝাঁপ দিয়ে দেয়। ওই মহিলাটাকে খোঁজার জন্য ডায়াল নিচে আসে এবং সে তার চারিপাশে প্রচন্ড হাসির আওয়াজ শুনতে পেলেও ওই মহিলাটাকে কোথাও দেখতে পায় না। এরপর সে একটা ছায়া দেখে তার পিছু নিতে থাকে। ওই মহিলা একটা রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তখন ডায়াল দেখে ওই রুমের ভেতর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে আসছে এবং একই সাথেই তার কানে বিকট আওয়াজ আসতে শুরু করে। তবে পরক্ষণেই ডায়াল লক্ষ্য করে মেঝেতে কোনো রক্ত নেই। এদিকে জিওন নিচে এসে অ্যাম্বুলেন্সকে ফোন করতে যায়। তবে তখনই পুলিশের সাইরেনের আওয়াজ শোনা যায়। ডায়াল বলে, ও মারা গেছে, তাই আমাদেরকে এখন এখান থেকে পালিয়ে যেতে হবে। এটা বলেই সে জিওনকে সেখান থেকে টেনে নিয়ে যায়। জিওন ডায়ালকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছে ফিরে আসলে কেন? আর তুমি আমাকে সাহায্যই বা করছো কেন? ডায়াল বলে, আমার মৃত্যু এই মহিলার কারণেই হয়েছে। ডায়ালের পর জিওনকে বাড়ি গিয়ে রেস্ট নিতে বলে। জিওন চলে গেলে ডায়াল সেখানেই দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে। এখানে ডায়ালের পাস্ট দেখানো হয়। সে এক পুলিশ অফিসারকে বলছিল, আমার মা সুসাইড করেনি, তাকে কেউ হত্যা করেছে, দয়া করে আমার মায়ের খুনিকে খুঁজে বের করুন। এরপর সিন বর্তমান সময়ে হাউনের স্কুলের প্রিন্সিপালের কাছে শিফট হয়। সে লামনির রুমে গিয়ে পাগলের মতো তার ডায়েরিটা খুঁজতেছিল, তবে সে ডায়েরিটা খুঁজে পায় না। অন্যদিকে ডিটেকটিভ পার্ক হাসপাতালের সিসিটিভিটা চেক করলে সেখানে সে দেখতে পায় ম্যানেজার হঠাৎ করেই রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং তারপর পাগলের মতো এদিকে ওদিকে দৌড়াতে শুরু করে। এর কিছুক্ষণ পরেই সেখানে জিওন আসে এবং তাকে দেখে মনে হচ্ছিল সে ম্যানেজারকেই ফলো করছে। এটা দেখে পার্ক সাথে সাথেই জিওনের বাড়িতে যায়। সে জিওনকে জিজ্ঞাসা করে, সেদিন তুমি যে ডায়াল নামের ব্যক্তির খোঁজ করেছিলে তাকে খুঁজে পেয়েছো? এটা শোনার পরেও জিওন একদমই চুপ থাকে। তারপর পার্ক বলে, তুমি কি আয়রাংয়ের কেসটা নিয়ে ডায়ালের কাছে গিয়েছিলে? জিওন বলে, হ্যাঁ। পার্ক জিজ্ঞাসা করে, সে কি ওই লাল ড্রেস পরা মেয়েটিকেই খুঁজতে গিয়েছিল? জিওন বলে, হ্যাঁ। তখন পার্ক তাকে বলে, তুমি এটা কেন মেনে নিতে পারছো না যে আয়রাং সুসাইড করেছে? তাছাড়া তার সুসাইড করার অনেক কারণও ছিল। ওই ম্যানেজার তাকে অনেক বিরক্ত করত। এই সময় অদ্ভুতভাবেই জিওন কিছু শুনতে পায় না, তার কানে শুধুমাত্র একটা বিকট আওয়াজ ভেসে আসছিল। জিওন বলে, তুমি যদি জিজ্ঞাসাবাদ করতে এসে থাকো তাহলে তোমার পারমিশন পেপার দেখাও। এটা শুনে পার্ক সেখান থেকে চলে যায়। তখনই আমরা সেখানে ডায়ালকে দেখতে পাই। ডায়াল দেখে জিওন হঠাৎ করেই পড়ে যাচ্ছে, তাই সে দৌড়ে গিয়ে কোনো মতে জিওনকে ধরে নেয়। রুমের ভেতরে গিয়ে জিওন টিভি চালায় এবং তার ভলিউমটা অনেক বাড়িয়ে দেয়। তখন ডায়াল বলে, এসব তুমি কি করছো? ভলিউমটা কমাও। জিওন টিভি বন্ধ করে দিয়ে বলে, আমি কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না। আয়রাং বলেছিল যখন মা বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ঠিক তার সঙ্গেও এমনটাই হয়েছিল। সে কোনো আওয়াজ শুনতে পাচ্ছিল না, তার কানে শুধুমাত্র একটা বিকট আওয়াজ আসছিল। জিওনের পর আয়রাংয়ের কানের যন্ত্রটা নিজের কানে লাগায়, তবে অদ্ভুতভাবেই সেটাতে সে নিজের আওয়াজই শুনতে পায়, যেখানে সে আয়রাংকে বলছে, ছোটবেলা থেকেই আমি তোমার খেয়াল রেখে আসছি, তোমার দায়িত্ব আমি কেন নেব? এসব শুনে জিওন হতবাক হয়ে যায়। তাকে এমন অবস্থায় দেখে ডায়াল তার কানের যন্ত্রটা খুলে দেয়। জিওন বলে, আমি কখনোই আয়রাংকে এইসব বলিনি। ডায়াল বলে, যন্ত্রতে কি শোনা যাচ্ছিল? জিওন বলে, ওই যন্ত্রতে আমারই আওয়াজ ছিল, যেখানে আমি আয়রাংকে অদৃশ্য হয়ে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু এটা আমি কখনোই চাইনি। এটা যদি আয়রাং শুনে থাকে তাহলে সে অনেক কষ্ট পেয়েছে, তাই হয়তো সে সুসাইড করেছে। অর্থাৎ আয়রাংয়ের মৃত্যুর জন্য ম্যানেজার বা ওই মহিলা নয়, আমি দায়ী। ডায়াল বলে, আয়রাং মারা যাওয়ার আগে তোমাকে বলেছিল ওই মহিলার কথা না শুনতে এবং ওখান থেকে পালিয়ে যেতে। সে তোমাকে তার থেকে বাঁচানোর চেষ্টা করছিল, তাই এর জন্য তুমি নিজেকে দায়ী মনে করো না। অন্যদিকে পার্ক ফরেন্সিক অফিসে যায়। সে ডাক্তারকে জিজ্ঞাসা করে, কুকুরের দাঁতে কি কোনো মানুষের মাংস পেয়েছো? কারণ কুকুর হয়তো তাকে কামড়েছে, তাই সে নিজেকে বাঁচানোর জন্য কুকুরটিকেও কামড়েছে। তখন ফরেন্সিক অফিসার বলে, আমি চেক করছি, কিছু পেলে তোমাকে অবশ্যই জানাবো। এরপর পার্ক চলে গেলে ডাক্তারটি কুকুরের গায়ে হাত দিয়ে তার মৃত্যুর পুরো রহস্য জানতে পারে। ডাক্তারের কাছে হয়তো কোনো এক সুপার পাওয়ার রয়েছে। ডাক্তার বুঝতে পারে ক্রাইম স্পটে লামনি ছাড়াও আরো কোনো এক মানুষ ছিল। এখান থেকে সিন হসপিটালে যায়, যেখানে সানহু নামের এক মহিলা ভর্তি ছিল, আর এটা হলো সেই রেড ড্রেস পরা মেয়েটি। অন্যদিকে ডায়াল আয়রাংয়ের সেই যন্ত্রটা হাতে নিয়ে দেখছিল। তখন
তখন জিওন বলে, তুমি এটা ছুতে পারছো? ডায়াল বলে, হ্যাঁ, তবে আমি জানি না আমি এটা কেন ছুতে পারছি। এটার কারণ হয়তো তুমি বা ওই মহিলা হতে পারে। ডায়াল বুঝতে পারে ওই মহিলার জন্যই সবাই হ্যালুসিনেট করছিল, অর্থাৎ এর জন্যই লামনি জোরে জোরে আওয়াজ শুনতে পেত, যার ফলে সে নিজের কানটাকেও কেটে ফেলেছিল। এদিকে ম্যানেজার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ওই মহিলাকে দেখেছিল এবং সুসাইড করার আগেও সে জিওনকেই আয়রাং মনে করছিল। ডায়ালের পর আয়রাংয়ের যন্ত্রটা কানে পড়ে, তবে সে কোনো কিছুই শুনতে পায় না। এরপর সে জিওনকে নিয়ে একটা বাড়িতে যায়, যেখানে 5 বছর আগে ডায়াল তার মাকে নিয়ে থাকতো। ডায়াল যেহেতু কোনো কিছু ছুঁতে পারে না, তাই সে জিওনকে বলে লেটার বক্সের ভেতরে চাবি আছে, ওটা দিয়ে তুমি দরজাটা খোলো। জিওন চাবি দিয়ে দরজা খুললে তারা দুজন ভেতরে যায়। দেখে মনে হচ্ছিল অনেক বছর ধরে সেখানে কেউ আসেনি, যার ফলে ঘরের সর্বত্রই ধুলোর আস্তরণ পড়ে গিয়েছিল। ডায়াল জিওনকে আয়রাংয়ের যন্ত্রটা কানে পড়তে বলে। জিওন যন্ত্রটা কানে পড়লে সে শুনতে পায় কেউ তাকে বলছে এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়। ডায়ালের মা ঘরে বসে বই পড়ছিল, হঠাৎ করেই তার হাতে লেগে একটা কাঁচের গ্লাস নিচে পড়ে ভেঙে যায়। তখন ডায়ালের মা ওই কাঁচের টুকরোগুলি কোড়াতে থাকে। এই সময় সামনে দাঁড়িয়ে থাকা ডায়াল বলে, ছোটবেলা থেকেই তুমি আমার সব থেকে বড় বোঝা, তুমি না থাকলে আমি লাইফে অনেক কিছু করতে পারতাম। আমি যদি অনাথ হতাম তাহলে আর্মিতে চাকরি পাওয়ার জন্য আমাকে এভাবে স্ট্রাগল করতে হতো না। এখন আমি আমার কান থেকে এই বোঝাটা নামিয়ে দিতে চাই। এই সময় সেখানে ওই লাল ড্রেস পরা মেয়েটিকে দেখা যায়, অর্থাৎ তার জন্যই ডায়ালের মা এইসব কল্পনা করছিল। সবকিছু শোনার পর ডায়ালের মা তার দিকে একটা কাঁচের টুকরো দেখিয়ে বলে, কে তুমি? আমার ছেলের মনে এমন ভাবনা কখনোই আসতে পারে না, তুমি আমার ছেলে নও। সবকিছু শোনার পর ওই লাল জামা পরা মেয়েটা বলে, মজা আসছে না। আর এটা বলার সাথে সাথেই ডায়াল সেখান থেকে উধাও হয়ে যায়। মহিলাটি ডায়ালের মাকে বলে, তুমি নিজে মরবে না, তবে তোমার জায়গায় যদি তোমার ছেলে মারা যায়, কারণ তুমি তার জীবন নষ্ট করেছো, তাই সে তোমাকে এতটাই ঘৃণা করে যে নিজেই নিজেকে শেষ করে ফেলবে। ডায়ালের মা বলে, এরকমটা করো না। তখন ওই মহিলা বলে, আমার যখন 12 বছর বয়স তখন আমার বাবা আত্মহত্যা করেছিল, কারণ সে কোনোভাবেই আমার উপর বোঝা হতে চায়নি। তাই তুমি চাইলেও ঠিক এমনটাই করতে পারো, হয় তুমি মরবে নয়তো তোমার ছেলে মরবে। কেউ জানতেই পারবে না তোমার সাথে কি করেছি, কারণ আমার কোনো অস্তিত্বই নেই। কিছুক্ষণ পর ডায়াল যখন বাড়ি ফিরে আসে তখন সে তার মাকে রক্তাক্ত অবস্থায় বাথটবে দেখতে পায়। ডায়ালের মা ভাঙা কাঁচ দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। ডায়াল তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর দেখা যায় তার মা রক্ত দিয়ে আয়নাতে লিখেছে, ডায়াল কারো উপরে ভরসা করবে না, ওই মহিলা যাই বলুক তুমি ওর কথা বিশ্বাস করবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখনই ডায়াল তার ঘর থেকে ওই লাল জামা পরা মেয়েটাকে বেরিয়ে যেতে দেখে। সিন এখান থেকে বর্তমানে ফিরে আসে। ডায়াল এই সবকিছু শোনার পর অনেক কষ্ট পায়। এই সময় অদ্ভুতভাবেই পুরো ঘরের সমস্ত কিছু কাঁপতে শুরু করে এবং একটা কাঁচের লাইট ফেটে চারিদিকে ছিটকে পড়ে। এই সবকিছুই ডায়ালের আত্মার শক্তির কারণে হয়েছিল। জিওন বলে, এখান থেকে চলো, আমাদের ওই মহিলাকে খুঁজতে হবে। তখন ডায়াল বলে, কিভাবে খুঁজবো? ওই মহিলার মতো আমারও কোনো অস্তিত্ব নেই, আমি কাউকে ছুঁতে পারি না, আর কেউ আমাকে দেখতেও পায় না। তখন জিওন তার হাত ধরে বলে, তবুও আমি ওই মহিলাকে খুঁজতে চাই এবং আমি তাকে জিজ্ঞাসা করব সে কেন সবার সাথে এমনটা করছে। তুমি বলেছিলে আয়রাং আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, ঠিক সেই রকমই তোমার মাও তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। সে কোনোভাবেই ওই মহিলার কথা বিশ্বাস করেনি। যদিও অনেকটা দেরি হয়ে গেছে, তবুও আমাদের ওই মহিলাকে খুঁজতেই হবে, যাতে তার হাত থেকে বাকি মানুষদের বাঁচাতে পারি। ডায়াল জিওনের কথায় রাজি হয়। জিওন বলে, আমরা এখন কোথায় যাব? আমরা তো ওই মহিলার ঠিকানাই জানি না। ডায়াল বলে, ওই মহিলার ঠিকানা জানি না ঠিকই, তবে তার পরবর্তী টার্গেটকে সেটা আমি ভালোভাবেই জানি। আর এর সাথেই সিরিজের দ্বিতীয় এপিসোডটা এখানেই শেষ হয়। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই সিরিজের তৃতীয় পর্ব নিয়ে।